ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এসেছি। আজকে আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার কি কি নিয়ম আছে, অথবা এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা ইন্টারোগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম বা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম কিভাবে গঠন করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে কি ইন্ডিকেট করে? একটা ইন্ডিকেট করে টেম্পোরারি অ্যাকশন, অথবা কোনো কাজ হচ্ছে বা চলছে। বাংলায় যদি বলি, কোনো ক্রিয়াপদের শেষে ছে, ছি, ছ অর্থাৎ তেছি, তেছো, তেছে থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পিরিয়ড অফ টাইম ইন্ডিকেট করে না। আমরা প্রথমেই জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য গঠন করতে বা হাঁবাচক বাক্য গঠন করতে গেলে কি নিয়ম ব্যবহার হয়। প্রথমে আমাদের কি করব? সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টের পর ইজএমআর, ক্রিয়াপদের সাথে আইএনজি, এটাকে আমরা V4 নামে ডিকোড করেছি, এবং এরপর আদার ওয়ার্ড থাকবে। আদার ওয়ার্ডের মধ্যে অবজেক্টও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, এবং সবথেকে শেষে ফুল স্টপ থাকবে। আমি একটু আগেই বলেছি যে টেম্পোরারি ঘটমান কোনো কাজ বা অবস্থা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। হি ইজ ড্রয়িং এ পিকচার নাও, সে এখন একটা ছবি আঁকছে, মানে কিছুক্ষণ আগে শুরু করেছে, এখন আঁকছে, একটু পরেই সেটা শেষ হয়ে যাবে। হি ইজ ক্রাইং বিটারলি, একটু আগে থেকে কাঁদছে, এখনও কাঁদছে বিটারলি, একটু পরে কাঁদবে, তারপরে সেটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু পার্মানেন্ট ইন্ডিকেট করছে না বা লং লাস্টিং ইন্ডিকেট করছে না। হি ইজ প্রিপেয়ারিং ফর MBBS নাওয়াইডেজ, এখন সে MBBS পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, এটাও টেম্পোরারি অ্যাকশন। আই এম লিভিং ইন এ রেন্টেড হাউস ফর 3 মান্থস, একটা ভাড়া বাড়িতে আমি 3 মাস ধরে বসবাস করছি, এটা টেম্পোরারি অ্যাকশন। যদি বলি আই লিভ ইন কলকাতা, সেটা কিন্তু পার্মানেন্ট অ্যাকশন। তাহলে এখান থেকে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা আমরা সহজেই বুঝতে পারছি। এক্ষেত্রে কি পাচ্ছি? সাবজেক্ট, ইজ এমআর এর ইজ, ক্রিয়াপদের সাথে আইএনজি, অবজেক্ট। আবার সাবজেক্ট, ইজ এমআর, V4, অ্যাডভার্ব। এই ভুল যাতে না হয় তাই আমি সর্বদা আদার ওয়ার্ড লিখি। বেশিরভাগ বাক্যেই কিন্তু অবজেক্ট থাকে না। কি বললাম? বেশিরভাগ বাক্যেই অবজেক্ট থাকে না। বেশ কিছু বাক্যে অবজেক্ট থাকে, আবার বেশ কিছু বাক্যে সেটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অনেক কিছুই থাকতে পারে। এরপরে আমরা জানবো নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা চলবে বোঝাতে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আই এম গোয়িং টু কলকাতা টুমোরো, আগামীকাল আমি কলকাতা যাচ্ছি, নিকট ভবিষ্যতে। দে আর কামিং হিয়ার নেক্সট উইক, পরের সপ্তাহে তারা এখানে আসছে। তাহলে নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। আবার when an action takes place or state changes gradually or evolution, কেউ কোনো ঘটনা ঘটছে অথবা গ্র্যাজুয়ালি পরিবর্তন হচ্ছে অথবা ইভলিউশন ঘটছে, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। শি ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং হার পারফরমেন্স, তার পারফরমেন্স দিনের পর দিন সে ধাপে ধাপে উন্নতি করছে। আবার রিপিটেশন অফ অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ যখন আমরা দুবার ব্যবহার করি সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ লক্ষ্য করি। হি ইজ গেটিং ফ্যাটার অ্যান্ড ফ্যাটার, সে মোটা হয়েই যাচ্ছে। হি ইজ বিকামিং রিচার অ্যান্ড রিচার, সে ধনী হয়েই যাচ্ছে। এরপর আমরা দেখব উইথ সাম অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি লাইক রাইট নাও, প্রেজেন্টলি, দিস মর্নিং, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করে থাকি। কীরকম? উই আর প্রেজেন্টলি ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে এখন বর্তমানে কাজ করছি। সি ইজ কারেন্টলি ওয়ার্কিং ইন চেন্নাই, সে বর্তমানে চেন্নাইয়ে কাজ করছে। তাহলে এক্ষেত্রে কারেন্টলি অ্যাডভার্বের প্রয়োগ পাচ্ছি, প্রেজেন্টলি এই অ্যাডভার্বের প্রয়োগ পাচ্ছি। আবার ভবিষ্যতে কোনো প্ল্যান্ড অ্যাকশন, মানে একদম কোনো পরিকল্পনা মাফিক কাজ বোঝাতেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রয়োগ করে থাকি। দে আর মুভিং টু আগ্রা নেক্সট উইক, পরের সপ্তাহে তারা আগ্রা যাচ্ছে। দে আর মিটিং দেয়ার টুমোরো, আগামীকাল তারা সেখানে সাক্ষাৎ করছে। অনেক সময় আমরা ইরিটেশন বা অ্যানোয়েন্স প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করে থাকি। শি ইজ অলওয়েজ কমপ্লেইনিং অফ ওয়ান পেন অর দ্য আদার, একটা বা আরেকটা ব্যথা হচ্ছে, এই ব্যাপারে সে সর্বদা কমপ্লেন করতেই থাকে। অলওয়েজ অ্যাডভার্বটার প্রয়োগ পাচ্ছি। হি ইজ অলওয়েজ কামিং টু আওয়ার হাউস অ্যাট 5 PM ইন দ্য মর্নিং, একদম সকালে সে প্রত্যহ আমাদের বাড়িতে 5টার সময় আসে, এটা আমাদের কাছে খুব ইরিটেটিং মনে হয়, তাই তো? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
প্রয়োগ করছি। হি অলওয়েজ কামস আওয়ার হাউস অ্যাট 5 AM, হ্যাবিচুয়াল ট্রুথ ব্যবহার করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু ইরিটেশন বা অ্যানয়েন্স ফোকাস হচ্ছে তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর পরিবর্তে এই দু ধরনের বাক্যে। এরপর আমরা জানবো বেশ কিছু ক্রিয়াপদ আছে যে ক্রিয়াপদগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। প্রথমেই পাবো ভার্ব অফ পারসেপশন, তার মধ্যে কি কি ক্রিয়াপদ পাচ্ছি? সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ ইত্যাদি। ভার্ব অফ অ্যাপিয়ারিং, তার মধ্যে কি আসছে? অ্যাপিয়ার, লুক, সিম ইত্যাদি। ভার্ব অফ ইমোশন, তার মধ্যে কি পাচ্ছি? ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, হোপ, রিফিউজ ইত্যাদি। ভার্ব অফ থিঙ্কিং, তার মধ্যে কি পাচ্ছি? থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, প্রেফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমেজাইন, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। আবার ভার্ব অফ পজেশন, যেগুলো অধিকার বোঝায়, তার মধ্যে পাচ্ছি হ্যাভ, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, হি হ্যাজ এ কার, শি হ্যাড এ কার, ওন, পজেস, বিলং টু, কন্টেন, কনসিস্ট অফ। এই ধরনের যে ক্রিয়াপদগুলো দেখলাম, এই ধরনের ক্রিয়াপদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র ছাড়া আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি। আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমি বলতে পারি না আই এম হ্যাভিং এ পেন। আই হ্যাভ এ পেন এটাই পজেশন বোঝাচ্ছে। হি ওনস এ কার, হি ইজ ওনিং এ কার এরকম বলা যায় না। দ্য বাকেট কন্টেইনস ওয়াটার, বালতিতে জল আছে। হি হ্যাজ এ গুড এক্সপিরিয়েন্স, হি উইশেস ফর এ নিউ কার, হি ইজ উইশিং ফর এ নিউ কার হয় না। আই বিলিভ ইন ইউ, আই এম বিলিভিং ইন ইউ হয় না। আবার ফিল একটা ক্রিয়াপদ পাচ্ছি উপরের তালিকা থেকে, এটা মেডিকেল সেন্সে কিন্তু আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি। হাউ ডাজ সি ফিল এভাবেও আমরা লিখতে পারি, আবার হাউ ইজ সি ফিলিং এভাবেও লিখতে পারি। এক্সপেক্ট, সেন্স অফ ওয়েট মানে অপেক্ষা। আই এম এক্সপেক্টিং হিম টুডে, আমি আশা করছি তাকে আজ পাব। তাহলে এক্ষেত্রে আমরা এক্সপেক্টের জায়গায় এক্সপেক্টিং এই ক্রিয়াপদের ব্যবহার করছি সেন্স অফ ওয়েট বোঝাতে। থিঙ্ক, অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কিভাবে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে জানবো। আই থিঙ্ক হি ইজ অনেস্ট, এখানে আই এম থিঙ্কিং হবে না। হোয়াট ইজ হি থিঙ্কিং অ্যাবাউট, সে কি বিষয়ে ভাবছে। দাঁড়িয়ে আছে কেউ, খুব আনমনা আছে, তখন আমি হয়তো বললাম যে হোয়াট ইজ হি থিঙ্কিং অ্যাবাউট। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট টুমরোজ এক্সাম, যে আগামীকাল যে পরীক্ষা আছে সেই ব্যাপারে সে ভাবছে। এক্ষেত্রে কিন্তু আমরা থিঙ্ক এই ক্রিয়াপদের কন্টিনিউয়াস ফর্মেরও প্রয়োগ দেখলাম, আবার সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগও দেখলাম। উই সি উইথ আওয়ার আইজ, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। উই আর সিং উইথ আওয়ার আইজ হবে না, কিন্তু কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করা বোঝাতে আমরা মিট বাই অ্যাপয়েন্টমেন্ট, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করবো, অর্থাৎ সি এর সাথে আইএনজি করবো। হি ইজ সিং মিট টুডে। আবার হিয়ার, আই হিয়ার মিউজিক, আই এম হিয়ারিং মিউজিক হয় না, বাট দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস, জাজ কেসটা শুনছেন। অ্যাপিয়ার এরকম একটা ক্রিয়াপদ যেটা আমরা আইএনজি দিয়েও ব্যবহার করতে পারি, আবার সিম্পল প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করতে পারি। দ্য সাম অ্যাপিয়ার্স টু বি ইজি, অঙ্কটা সহজ মনে হচ্ছে, কিন্তু যদি বলি দ্য মুন ইজ অ্যাপিয়ারিং দ্য স্কাই, আকাশে চাঁদ উঠছে। এভাবে আমরা অ্যাপিয়ার এর V4 অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারগুলো জানলাম, এবং বেশ কিছু ভাব জানলাম যেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে না। এরপর আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার করতে গেলে কি করব, প্রথমেই সাবজেক্ট বসাবো, তারপরে ইজএমআর, তারপরে নট, তারপরে V4 অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইএনজি, আদার ওয়ার্ড এবং শেষে ফুল স্টপ। হি ইজ নট সিঙ্গিং এ সং, এক্ষেত্রে সাবজেক্ট পাচ্ছি ইজএমআর এর ইজ পাচ্ছি সাবজেক্ট অনুযায়ী, তারপরে অ্যাডভার্ব অফ নেগেশন নট পাচ্ছি সিঙ্গিং V4, এ সং অবজেক্ট, আর নাও হচ্ছে অ্যাডভার্ব। আমরা তো নেগেটিভ স্ট্রাকচার জানলাম, এরপর জানবো ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক স্ট্রাকচার কেমন হয়। প্রশ্নসূচক বাক্য দু ধরনের হয়, ইয়েস নো টাইপের এবং WH টাইপের। প্রথমে আমরা ইয়েস নো টাইপের স্ট্রাকচারটা জানি। এক্ষেত্রে কি দেখছি, ইনভার্সন ঘটছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট। তাহলে প্রথমেই আমরা ইজএমআর বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর V4
আদার ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ড, তারপর সব থেকে শেষে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন। তাহলে ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে গেলে কি করব, প্রথমে আমাদের সাবজেক্ট ভার্বের ইনভার্সন হবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় ভার্ব, ভার্বের জায়গায় সাবজেক্ট আসবে এবং বাক্যের শেষে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন থাকবে। এক্ষেত্রে হি ইজ নট সিঙ্গিং এ সং, এর অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা নিয়েছি ইজ হি সিঙ্গিং এ সং, অর্থাৎ প্রথমে ইজ বসেছে, তারপরে সাবজেক্ট হি, সিঙ্গিং V4 এবং সব থেকে শেষে অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার জানলাম ইয়েস নো টাইপের। আমরা এরপর জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো যদি WH দিয়ে প্রশ্নসূচক বাক্য গঠন করা হয় সেক্ষেত্রে কীরকম স্ট্রাকচার হবে। WH শব্দটা প্রথমেই বসবে, ইজ আমার যথারীতি বসবে, তারপর সাবজেক্ট V4 আদার ওয়ার্ড এবং সব থেকে শেষে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নসূচক। কিছুই না, ইয়েস নো টাইপের ক্ষেত্রে কী লক্ষ্য করেছিলাম, ইজ আমার বাইরে ছিল সাবজেক্টের পূর্বে, এক্ষেত্রেও তাই থাকবে, কেবলমাত্র WH শব্দটা প্রথমেই বসবে। তাহলে হোয়াই ইজ হি সিঙ্গিং এ সং, সে কেন একটা গান করছে, কিন্তু যে প্রশ্নটার মধ্য দিয়ে উত্তরটা জানতে চাওয়া হবে সেই উত্তরটা কিন্তু WH শব্দযুক্ত প্রশ্নসূচক বাক্যের মধ্যে কোনোভাবেই থাকবে না। হোয়ার ইজ হি সিঙ্গিং এ সং, এটা কোনো প্লেস চাইছে, এখানে কারণ জানতে চাইছে। হাউ ইজ হি সিঙ্গিং এ সং, সে কীভাবে গান করছে সেইটা জানতে চাইছে। হোয়েন ইজ হি সিঙ্গিং এ সং, সে কখন গান করছে সময়টা জানতে চাইছে। আমরা তাহলে এখানে জানলাম WH টাইপের ইন্টারোগেটিভ বাক্য কিভাবে গঠন করতে হয়। এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য ইয়েস নো টাইপের প্রশ্নসূচক বাক্য হলে কিভাবে গঠন করব। প্রথমে ইজ আমার বসবে, সাবজেক্ট বসবে, নট বসবে, V4 আদার সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন। এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নাউন এবং প্রোনাউন। নাউনের পূর্বে নট বসবে, প্রোনাউনের পরে নট বসবে। আর যদি সংক্ষেপ রূপ হয় তাহলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন উভয়ের পূর্বে বসবে। ওকে, ইজ হি নট সিঙ্গিং এ সং, হি প্রোনাউন তাই নট পরে বসে। পরে আবার রোহন নাউন পাচ্ছি, তাহলে এক্ষেত্রে কি হবে, ইজ নট রোহন সিঙ্গিং এ সং, নট পূর্বে বসছে। আবার যদি সংক্ষেপ রূপ দিই, ইজন্ট রোহন সিঙ্গিং এ সং। এরপর আমরা জানবো WH টাইপের বাক্যগুলো যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করবো সেক্ষেত্রে কি স্ট্রাকচার থাকবে। প্রথমে WH শব্দটা থাকবে, ইজ আমার থাকবে, সাবজেক্ট থাকবে নট। আমি আগেও বলেছি নাউনের পূর্বে নট, প্রোনাউনের পরে নট এবং সংক্ষেপ রূপ হলে উভয়ের পূর্বে বসবে। V4 আদার ওয়ার্ড, শেষে প্রশ্নসূচক চিহ্ন। হোয়াই ইজ হি নট সিঙ্গিং এ সং, হোয়াই ইজ নট রোহন সিঙ্গিং এ সং, অর্থাৎ এক্ষেত্রে প্রোনাউন থাকায় নট পরে, নাউন থাকায় নট পূর্বে। হোয়াই ইজন্ট রোহন সিঙ্গিং এ সং, সংক্ষেপ রূপ উভয়ের পূর্বে বসবে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানলাম, নেগেটিভ স্ট্রাকচার জানলাম, ইন্টারোগেটিভ স্ট্রাকচার জানলাম ইয়েস নো টাইপ এবং WH টাইপ, ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার জানলাম ইয়েস নো টাইপ এবং WH টাইপের, এবং বেশ কিছু ক্রিয়াপদ যে ক্রিয়াপদগুলো কন্টিনিউয়াস ফর্ম গ্রহণ করে না বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। আশা করি আজকের ক্লাসটা দেখার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রয়োগ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।